আসসালামু আলাইকুম। অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি মার্সিয়া মিরা। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডাক্তার সেলিনা হায়াত আইভির গ্রেফতার। সড়ক অবরোধ এলাকাবাসীর, পুলিশের গাড়ি বহরে ইটপাটকেল নিক্ষেপ। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাতভর প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাও জুলাই গণ অভ্যুত্থানের ছাত্র জনতার। দাবি না মানা পর্যন্ত আন্দোলনের ঘোষণা। পূর্ণাঙ্গ যুদ্ধের পথে এগুচ্ছে ভারত ও পাকিস্তান। জম্মু, পাঠানকোট, উধমপুর, জয়সলমীরে আক্রমণ ইসলামাবাদের। করাচি, লাহোর, রাওয়ালপিন্ডির শিয়ালকোটে হামলা দিল্লির। এবং রোহিঙ্গাদের ফেরত নিতে মিয়ানমারের তালিকাকে কূটনৈতিক চাল, অভিমত বিশ্লেষকদের। তারা বলছেন রাখাইনের বর্তমান পরিস্থিতিতে প্রত্যাবাসনের কোনো সম্ভাবনা নেই। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় হত্যাসহ একাধিক মামলায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডাক্তার সেলিনা হায়াত আইভিকে তার বাড়ি থেকে গ্রেফতার করেছে পুলিশ। তাকে গ্রেফতার করে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে গোয়েন্দা কার্যালয়ে নেওয়া হয়েছে। নারায়ণগঞ্জ প্রতিনিধি আব্দুল সালামের তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। রাতভর নানা নাটকীয়তা শেষে সকাল 6:45টার দিকে নগরীর দেওভোগ এলাকায় অবস্থিত চুনকা কুটির থেকে গ্রেপ্তার করা হয় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডাক্তার সেলিনা হায়াত আইভিকে। এ সময় সেলিনা হায়াত আইভি সাংবাদিকদের বলেন, পুলিশ গ্রেপ্তারি পরোয়ানা না দেখিয়ে তাকে ধরে নিয়ে যাচ্ছে। দাবি করেন, নারায়ণগঞ্জে 21 বছরের সেবায় কোনো দল কিংবা ব্যক্তিকে আঘাত করার মতো কিছু করেননি তিনি। বিগত সময়ের মতো নারায়ণগঞ্জবাসীকে পাশে থাকার আহ্বান জানান সাবেক এই মেয়র। আমি ঠিক জানি না কেন আমাকে নিয়ে যাওয়া হচ্ছে, যেহেতু আমার এখানে প্রশাসন এসেছে এবং ওনারা বলেছে যে আমার বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করা হয়েছে, যদিও তারা আমাকে ওয়ারেন্ট ইস্যুটা দেখাতে পারে নাই, কিন্তু আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আমি তাদের সাথে যাচ্ছি। আমি আমার এলাকাবাসীকে, মহল্লাবাসীকে ধন্যবাদ দিতে চাই তাদের এই ভালোবাসার কারণে। পুলিশ জানায়, বৈষম্য বিরোধী আন্দোলনের সময় নারায়ণগঞ্জে হত্যা ও হত্যা চেষ্টা সহ 5টি মামলায় আসামি করা হয়েছে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী সিনিয়র সহসভাপতি ও সাবেক এই মেয়রকে। তার নামে সিদ্ধিরগঞ্জ থানায় 3টি হত্যা মামলা এবং ফতুল্লা থানায় একটি আদর্শ মামলা রুজু আছে। আমরা সিদ্ধিরগঞ্জ থানায় একটি হত্যা মামলা তাকে গ্রেপ্তার দেখিয়েছি। আইভিকে গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে বাড়ির চারপাশ ঘিরে রাখে কয়েক হাজার এলাকাবাসী। এ সময় আইভির সমর্থকরা তাকে গ্রেপ্তারে বাধাও দেয়। রাস্তায় বাস, ভ্যান গাড়ি ফেলে রেখে সড়ক অবরোধ করে রাখে। তাকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার সময় শহরের বিবি রোডের কালীরবাজার এলাকায় তার গাড়িবহরে পটকা ফুটিয়ে ইট পাটকেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে প্রধান উপদেষ্টার কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করছে জুলাই গণ অভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধারা। এতে জাতীয় নাগরিক পার্টি, ছাত্র শিবির, ইউনাইটেড পিপল বাংলাদেশ, হেফাজতে ইসলামের নেতাকর্মীরা সহ জুলাই আন্দোলনের আহতরা যোগ দেন। বৃহস্পতিবার রাত 10টা থেকে এই কর্মসূচি পালন করছেন সবাই। আওয়ামী লীগ নিষিদ্ধ করার আগ পর্যন্ত প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাও করে রাখবেন বলে জানান জুলাই যোদ্ধারা। এদিকে এক ফেসবুক পোস্টে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া জানান, আওয়ামী লীগের সহযোগী সংগঠক যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ নিষিদ্ধ করা হবে শিগগিরই। আরও জানাচ্ছেন ইয়াসিন রানা। আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের সুস্পষ্ট রোডম্যাপের দাবিতে বৃহস্পতিবার রাত 10টা থেকে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান কর্মসূচির ঘোষণা দেন জুলাই অভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধা হাসনাত আব্দুল্লাহ। রাত 10টার পর থেকে যমুনার সামনে জড়ো হতে থাকে জুলাইয়ের ছাত্র জনতা। আওয়ামী লীগ নিষিদ্ধের স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে পুরো এলাকা। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন জাতীয় নাগরিক পার্টি, ছাত্র শিবির, ইউনাইটেড পিপলস বাংলাদেশ, জুলাই ঐক্য ও হেফাজত ইসলামের নেতাকর্মীরা। হাসপাতাল থেকে ছুটে আসেন জুলাইয়ের আহতরাও। আব্দুল হামিদ, তাকে আজকে দেশ থেকে পালিয়ে যেতে দেওয়া হয়েছে। তো সেই পালিয়ে যাওয়ার পেছনে সরকারের, আমরা শুনেছি যে প্রেসিডেন্ট অফিস থেকে ফোন করে তারপর তাকে ক্লিয়ারেন্স দেওয়া হয়েছে। আব্দুল হামিদকে পালানোর জন্য যারা সহায়তা করে তাদের বিচার না হবে ততক্ষণ আমাদের আন্দোলন চলমান চলবে। যারা সুযোগ তৈরি করে দিয়েছে এরা বাইরের কেউ না, এরা ভিতরের। ছাত্র জনতা জানান, আওয়ামী লীগ নিষিদ্ধের ঘোষণা না আসা পর্যন্ত বাড়ি ফিরবেন না তারা। উপদেষ্টা মহোদয়রা কি জানো না কেন বিচার করতেছে না? শেখ হাসিনাকে অতি দ্রুত দেশে আনা হোক আর তার বিচার করা হোক। আওয়ামী লীগকে একবার নিষিদ্ধ করা হবে।
অভ্যুত্থানের যোদ্ধাদের স্লোগানে উঠে আসে আওয়ামী লীগ নিষিদ্ধে আর টালবাহানা সহ্য করবেন না তারা। আমরা উপদেষ্টাদেরকে বলে দিতে চাই, আমরা যেভাবে কিং মেকার কিভাবে আমরা কিং আপনারা আওয়ামী লীগ নিষিদ্ধের ম্যান্ডেট দিয়ে ক্ষমতায় এসেছিলেন। আমরা আপনাদের কাছে সংস্কার লাগে আওয়ামী লীগ নিষিদ্ধ করাই হচ্ছে প্রথম এবং সংস্কার। এই অন্তর্বর্তী সরকারের প্রথম দায়িত্ব ছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। আমরা সরকারের ভিতরে সরকারের বাইরে সবসময় সেই দাবি বলেছি, কিন্তু আজকে 9 মাস পরে আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য আমাদেরকে রাজপথে নামতে হচ্ছে। এদিকে প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাওয়ের কর্মসূচির সাথে সাথে আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ নিষিদ্ধ হতে যাচ্ছে বলে জানিয়ে ফেসবুকে পোস্ট দেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। বৃহস্পতিবার রাতে ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে তিনি বলেন, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ নিষিদ্ধে সপ্তাহখানেক আগ থেকে প্রসেস করে সব ফরম্যালিটি শেষ করে এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। তবে বিষয়টিকে প্রহসন বলে মন্তব্য করে ফেসবুকে পোস্ট করেছেন হাসনাত আব্দুল্লাহ। গণ অভ্যুত্থানের কর্মীরাও এ নিয়ে বিরূপ মন্তব্য করেন। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, স্বেচ্ছাসেবক লীগ নিষিদ্ধ, যুবলীগ নিষিদ্ধ, আমরা এগুলো মানব না। আমাদের দাবি একটাই, আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে, এছাড়া বিকল্প আর কোনো পথ আমাদের কাছে নাই। আমরা কর্মসূচি দেওয়ার পরেই কেন সরকারকে বারবার পদক্ষেপ নিতে হবে, এটা আমরা বুঝতে পারি না। তাহলে তারা আগে কি করেন? আওয়ামী লীগ নিষিদ্ধের ঘোষণা আসার আগ পর্যন্ত কর্মসূচি চলমান থাকবে বলে জানান জুলাই যোদ্ধারা। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। দর্শক, এই মুহূর্তে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে রয়েছেন আমাদের সহকর্মী মুশফিকুর রহমান। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মুশফিক, আন্দোলনকারীরা এখন কি করছেন আমাদেরকে বিস্তারিত জানাবেন। মীরা, গতকাল রাত থেকেই আপনি জানেন যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তার বাসভবন ঘেরাও কর্মসূচি চালিয়ে যাচ্ছে। এনসিপি সহ তাদের যে সমর্থন করেন এমন রাজনৈতিক দলগুলো, তার মধ্যে ছাত্র শিবির থেকে শুরু করে বেশ কয়েকটি অঙ্গ সংগঠন কিন্তু রয়েছে এবং এখনো কিন্তু সেটা চলমান রয়েছে আমরা দেখেছি। এবং গতকাল রাত থেকে এখনো পর্যন্ত আপনারা নিশ্চয়ই শুনতে পাচ্ছেন যে তারা কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে নানা ধরনের স্লোগান দিচ্ছেন এবং বিপ্লবী গান থেকে শুরু করে কবিতা এগুলো পাঠ করছেন এবং এখানকার যারা অবস্থানকারী আছে তারা কিন্তু তাদেরকে কিন্তু উজ্জীবিত রাখার চেষ্টা করা হচ্ছে এবং তারা যেটা জানিয়েছেন যে আওয়ামী লীগ থেকে শুরু করে আওয়ামী লীগের যে অঙ্গ সংগঠনগুলো আছে তাদেরকে নিষিদ্ধ করার আগে তারা কিন্তু এই যে ঘেরাও কর্মসূচি বা তাদের যে অবস্থান কর্মসূচি সেটা থেকে কিন্তু তারা সরবেন না। এবং সকাল 8টা নাগাদ এনসিপির শীর্ষ নেতা জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ তিনি কিন্তু বক্তব্য দিয়েছেন। তিনি বলেছেন যে তারা কিন্তু এখানে আওয়ামী লীগ নিষিদ্ধ করার আগ পর্যন্ত অবস্থান করবেন এবং তিনি যেটা বলেছেন এখন অবস্থান কর্মসূচিটা চলছে যমুনার একেবারে সামনে, তবে জুমার পরে থেকে তারা কিন্তু এই হোটেল ইন্টারকন্টিনেন্টাল এবং মিন্টো রোডের এখানে যে গোল চত্বরটা রয়েছে সেই চত্বরের এখানে একটা মঞ্চ করা হচ্ছে, সেই মঞ্চে কিন্তু তারা চলে যাবেন এবং সেখানেই তাদের দাবি আদায় হওয়ার আগ পর্যন্ত তারা কিন্তু অবস্থান করবেন এবং সেখান থেকেই তাদের যে কর্মসূচি পরবর্তী কর্মসূচি ঘোষণা এবং সেখানে অবস্থান কর্মসূচি সেটা কিন্তু তারা চালিয়ে যাবেন। এবং এই ঘেরাও কর্মসূচিকে কেন্দ্র করে যমুনা এবং তার আশেপাশে যে রাস্তাগুলো আমরা আসার সময় দেখেছি সবগুলো কিন্তু বন্ধ রয়েছে এবং কোনো যানবাহন এবং কিন্তু এখান দিয়ে চলাচল করতে পারছেন। এবং আমরা যেটা দেখেছি যে আন্দোলনকারী যারা আছেন তারা কিন্তু রাস্তার মধ্যে নানা ধরনের স্লোগান এবং বিভিন্ন কিছু কিন্তু আওয়ামী লীগ যে নিষিদ্ধ করা হবে সেই নিষিদ্ধ করার নানা ধরনের স্লোগান কিন্তু তারা লিখছেন। এবং এখানে আমরা কয়েকজনের সাথে কথা বলেছি, বিশেষ করে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির থেকে শুরু করে হেফাজত ইসলামের সেই কর্মী রয়েছে। এছাড়া জুলাই গণ অভ্যুত্থানের সময় যারা আহত হয়েছেন, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থা রয়েছিলেন, তারাও কিন্তু এখানে উপস্থিত আছেন এবং তাদের সবারই একটাই দাবি রয়েছে যে আওয়ামী লীগকে ব্যান করতে হবে। এছাড়া আমরা যতটুকু জেনেছি গতকাল রাতেই আসিফ মাহমুদ সজীব ভুইয়া ক্রীড়া ও যুব উপদেষ্টা তিনি কিন্তু একটা বক্তব্য দিয়েছেন তার ফেসবুক
পোস্টে কিন্তু তিনি জানিয়েছেন যে দ্রুতই স্বেচ্ছাসেবক লীগ এবং যুবলীগকে নিষিদ্ধ করার যে প্রক্রিয়াটা সেটা কিন্তু সম্পন্ন করা হবে, কিন্তু সেটাকে কিন্তু প্রহসন বলেছেন হাসনাত আব্দুল্লাহ থেকে শুরু করে আন্দোলনকারী অনেকেই। তাদের একটাই দাবি যে শুধুমাত্র যুবলীগ এবং স্বেচ্ছাসেবক লীগ নয়, আওয়ামী লীগ এবং অন্যান্য যে অঙ্গ সংগঠনগুলো রয়েছে তাদেরকে অতি দ্রুত কোনো বিনা শর্তে অতি দ্রুত তাদেরকে নিষিদ্ধ করতে হবে, এই দাবি তারা জানিয়েছেন। এবং তাদের অবস্থান কর্মসূচি এখন এখানেই চলবে। জুমার পর তাদের অবস্থান কর্মসূচি মিন্টো রোডের যে মোড়টা রয়েছে সেখানে চলে যাবে। এই ছিল এখনকার মতো আমার কাছে সর্বশেষ। আপনাকে ধন্যবাদ। মধ্যরাতে ভারত ও পাকিস্তানের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। একে অপরের বিরুদ্ধে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ এনেছে ইসলামাবাদ ও নয়াদিল্লি। এদিন রাতেই একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটেছে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে। হামলার জেরে সীমান্ত এলাকায় ব্ল্যাক আউটের নির্দেশ দিয়েছে নয়াদিল্লি। ভারতীয় সেনাবাহিনী বলছে পাকিস্তানের ড্রোন হামলায় এসব বিস্ফোরণ ঘটেছে। এদিকে এই হামলার কথা অস্বীকার করেছে পাকিস্তান। অন্যদিকে পাল্টা হামলা চালিয়েছে ভারত। ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে উঠেছে করাচি, লাহোর, রাওয়ালপিন্ডি, ইসলামাবাদ। এছাড়া হামলার জেরে ধর্মশালায় বন্ধ হয়ে গেছে IPL এর ম্যাচ। কঠোর নিরাপত্তায় খেলোয়াড়দের সরিয়ে নিয়েছে দেশটির সশস্ত্র বাহিনী। বিস্তারিত জানাচ্ছে আসিফুর রহমান সাগর। যুদ্ধ পরিস্থিতি নাকি পূর্ণাঙ্গ যুদ্ধের সূচনা? ভারত পাকিস্তানের লাগাতার পাল্টাপাল্টি হামলা যেন যুদ্ধ পরিস্থিতির মাত্রা পেরিয়ে এখন পুরোপুরি যুদ্ধের দ্বার প্রান্তে। বৃহস্পতিবার রাতে সাইরেন বাজার পাশাপাশি জম্মুর আকাশে ক্ষেপণাস্ত্রের লাল শিখা দেখা গেছে। ভারতীয় কর্মকর্তারা বলছেন ভারত শাসিত কাশ্মীরের গুরুত্বপূর্ণ শহর জম্মু, পাঠানকোট, উধমপুর, জয়সলমীরে আক্রমণ চালিয়েছে পাকিস্তান। ভারত শাসিত কাশ্মীরের উধমপুর এবং পাঞ্জাবের পাঠানকোটের 3টি সামরিক স্থাপনায় পাকিস্তান ক্ষেপণাস্ত্র আর ড্রোন হামলা চালিয়েছে বলে দাবি করেছে ভারতের সেনাবাহিনী। ভারতীয় সংবাদ মাধ্যম ANI জানিয়েছে বৃহস্পতিবার মধ্যরাতে হামলার ফলে জম্মু শহর সহ আখনুর ও কিশতওয়ার জেলায় জরুরি অবস্থা জারি করা হয় ও পুরো এলাকায় ব্ল্যাকআউট কার্যকর করা হয়। এছাড়া ব্ল্যাকআউট জারি করা হয়েছে চণ্ডীগড়, মোহালি এবং ভুজেতেও। अपनी दुकानों की, अपने घरों की, अपनी गाड़ियों की लाइटें बंद कर दे और अपने अपने घर पे चले जाए। এদিকে পাকিস্তানের হামলায় কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি এবং বেশিরভাগ হামলাই আকাশে প্রতিহত করা হয়েছে বলে দাবি করেছে ভারতীয় সেনাবাহিনী। তবে ভারতে হামলার অভিযোগ নাকচ করে দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ। ভারত শাসিত কাশ্মীরে কোনো হামলা চালানো হয়নি। এসব ঘটনার দায় পাকিস্তানের নয়। পাকিস্তানের হামলার পর পাল্টা হামলা চালিয়েছে ভারত। বার্তা সংস্থা ANI জানিয়েছে বৃহস্পতিবার পাকিস্তানের একের পর এক শহরে ড্রোন এবং মিসাইল হামলা চালিয়েছে ভারত। কেঁপে উঠেছে করাচি, লাহোর, রাওয়ালপিন্ডি, গুজরানওয়ালা, শিয়ালকোট। ড্রোন হামলায় লাহোরে পাক আর্মির এয়ার ডিফেন্স সিস্টেম ধ্বংস করার দাবি করেছে ভারত। একাধিক পাক সেনা নিহত হয়েছে বলেও জানা গেছে। ভারতীয় সংবাদ মাধ্যমগুলো বলছে ভারতের হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে লাহোর, রাওয়ালপিন্ডির সামরিক ঘাঁটি। মিসাইল আছড়ে পড়েছে রাজধানী ইসলামাবাদে। এদিকে আরব সাগরে মোতায়েন করা ভারতের INS বিক্রান্তের ছোড়া ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে করাচি ও ওরমারা বন্দরে। পাকিস্তানের 3টি যুদ্ধবিমান, 8টি মিসাইল ও 2টি ড্রোন ধ্বংসের দাবি করেছে ভারতীয় সেনাবাহিনী। আসিফুর রহমান সাগর, ATN বাংলা। রোহিঙ্গাদের ফেরত নিতে মিয়ানমারের তালিকাকে কূটনৈতিক চাল বলে মনে করছেন অভিবাসন বিশ্লেষকরা। তারা বলছেন রাখাইনের বর্তমান পরিস্থিতিতে প্রত্যাবাসনের কোনো সম্ভাবনা নেই। শুধু জান্তা সরকার নয়, আরাকান আর্মির সম্মতি ছাড়া তাদের ফেরত পাঠানো যাবে না। তবে করিডোর ইস্যুতে রোহিঙ্গাদের ফেরত পাঠানোর শর্ত দেওয়ার সুযোগ তৈরি হয়েছে বলে মনে করছেন কূটনীতিকরা। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। 180,000 people are now fit to return to Myanmar. থাইল্যান্ডে বিমস্টেক সম্মেলনের ফাঁকে হঠাৎ করেই 1,80,000 রোহিঙ্গাকে ফেরত নেওয়ার গ্রিন সিগন্যাল দেন মিয়ানমারের উপপ্রধানমন্ত্রী ইউ থান সিউ। When we can possible to bring back these people. 7 বছর আগের তালিকা থেকে বাকি 6,20,000 জনকেও নেয়ার আশ্বাস দেন তিনি। এতে আশার আলো দেখা গেলেও তা নিভে যায় নতুন করে প্রায় 1 লাখ রোহিঙ্গার আগমনে। রাখাইন রাজ্য এখন আরাকান আর্মির দখলে। সেখানে রোহিঙ্গাদের থাকার মতো পরিবেশ নেই, এমনকি
অন্য স্থানে নিরাপদ জায়গাও করেনি জান্তা সরকার। এ অবস্থায় তাদের ফেরত নেয়ার আশ্বাসকে এক ধরনের চাল মনে করছেন বিশ্লেষকরা। জানালো কে? জান্তা সরকারের উপপ্রধানমন্ত্রী। এই মুহূর্তে আরাকানে জান্তা সরকারের তেমন কোনো নিয়ন্ত্রণ নাই, তারা ইচ্ছা করলেও কিছু করতে পারবে না। যদি সত্যি সত্যি রোহিঙ্গাদেরকে ওখানে নিতে হয় তাহলে আরাকান আর্মির সম্মতি প্রয়োজন হবে। আরাকান আর্মি কিন্তু রোহিঙ্গাদের সমর্থনকারী নয়, কাজে তারা এবং রোহিঙ্গারাও তাদেরকে বিশ্বাস করে না। কাজে আরাকান আর্মিও যদি বলে যে হ্যাঁ ঠিক আছে রোহিঙ্গারা আসুক, সেটারও কোনো নিশ্চয়তা নেই। এটা একটি কূটনৈতিক প্রক্রিয়ার অংশ হিসেবে বাংলাদেশ একটা চাল চালাচ্ছে, সেটার একটা পাল্টা চাল মিয়ানমার চালাচ্ছে। বিশ্লেষকরা বলছেন রোহিঙ্গাদের জোর করে পাঠিয়ে দিলে প্রত্যাবাসন টেকসই হবে না, আবার তারা ফিরে আসবে। তাই জান্তা সরকার ও আরাকান আর্মির দুপক্ষকে রাজি করানো কিংবা চাপ দিতে হবে। সেক্ষেত্রে আলোচনায় আসতে পারে মানবিক করিডোরের বিষয়টি। অনেকে বলার চেষ্টা করছে না এখানে মার্কিন যুক্তরাষ্ট্র এখানে ঢোকার চেষ্টা করছে আরাকান আর্মির মাধ্যমে, এবং সেখানে নতুন একটা রাষ্ট্র তৈরি করা, একটা করিডোরের ব্যাপারে আমাদের খুব বেশি আপত্তি থাকার কথা না, কারণ করিডোর হওয়া মানেই যাওয়া আসাটা হয়ে যাবে। তো সেটা নিয়ন্ত্রণটা যদি আমাদের দেশের উপরে যতটুকু করিডোর আছে সেটার উপরে আমাদের নিয়ন্ত্রণটাকে নিশ্চিত রাখতে হবে, কারো হাতে চলে না যায়। এই প্রক্রিয়ার মধ্যে অবশ্যই আলাপ আলোচনায় আরাকান আর্মির সাথেও আলাপ থাকতে হবে বাংলাদেশ সরকারের কিছু, সেটা হয়তো জাতিসংঘের মধ্যস্থতায়, আবার হয়তো জান্তা সরকারের সাথে থাকবে। প্রত্যাবাসন বলি অথবা রোহিঙ্গাদের একটা দীর্ঘস্থায়ী সমাধানের দিকে যেতে গেলে এই মানবিক করিডোরের জায়গাটা কিছুটা ভূমিকা রাখবে বলে, একটা পজিটিভ ইম্প্যাক্ট ফেলবে বলে আমাদের মনে হয়। রোহিঙ্গা প্রত্যাবাসনে অগ্রগতি ছাড়া জান্তা সরকার কিংবা আর্মিদের কোনো ধরনের সহায়তা না করার পরামর্শ বিশ্লেষকদের। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। এবার গ্রামীণ ফোন হজ সংবাদ। হজ যাত্রীদের ভিসা জটিলতায় ট্রাভেল এজেন্সিগুলোর গড়িমসি থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন। ভিসা জটিলতায় আটকে পড়া হজ যাত্রীদের আশ্বস্ত করে তিনি বলেন, যারা টাকা জমা দিয়েছেন তারা সবাই হজে যেতে পারবেন। এদিকে এবছর থেকে হজ যাত্রীদের সুবিধার্থে হজ রোমিং সেবা চালু করেছে গ্রামীণ ফোন। ক্রেডিট কার্ড বা সিম পরিবর্তনের ঝামেলা ছাড়াই মোবাইলের ব্যালেন্স ব্যবহার করে গ্রাহকরা পাবেন এ সেবাটি। মুশফিকুর রহমানের রিপোর্ট। বাংলাদেশ থেকে এবার পবিত্র হজ পালন করতে সৌদি আরব যাবার কথা ৮৭,১০০ জন হজ যাত্রীর। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় এর সংখ্যা ৫,২০০ এবং বেসরকারিভাবে ৮১,৯০০ জন। তবে ভিসা জটিলতায় এবার বিড়ম্বনায় পড়েছেন ১,৭৯৭ জন হজ যাত্রী। হজ যাত্রীদের ভিসা বিড়ম্বনায় ট্রাভেল এজেন্সির অবহেলা থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন। বলেন, টাকা জমা দেওয়া প্রত্যেকেই হজ পালন করতে সৌদি আরব যেতে পারবেন। যে সমস্ত এজেন্সিগুলো সৌদি ডেডলাইন মানে নাই অথবা আমাদের নির্দেশনা উপেক্ষা করে আমাদেরকে বারবার বিড়ম্বনা বিব্রতকর অবস্থায় ফেলেছে, তাদের তালিকা আমাদের কাছে আছে। এদেরকে আমরা জবাবদিহির আওতায় আনব, এবং যদি দেখি যে গ্রস তাদের মিস্টেক আছে তাহলে আমরা তাদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেব। ভিসা জটিলতার কারণে আটকে পড়া হজ যাত্রীদের বাড়তি খরচ ছাড়া যাত্রা তারিখ পরিবর্তনে এয়ারলাইন্সগুলোকে আহ্বান জানিয়েছেন অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্ট অব বাংলাদেশ আটাব। যে সকল এজেন্সি দেরিতে বাড়ি ভাড়া করেছেন, দেরিতে ভিসা সাবমিট করেছেন, তাদেরকে এই বিষয়টাকে আরো আগায় কাজ করতে হবে। লাস্ট মোমেন্টে এসে কাজ করলে কিছু সমস্যা আসবেই। মন্ত্রণালয়, হজ অফিস তারা নুসুকের আইটি টিমের সাথে যদি যোগাযোগ করেন তাহলে সমাধান দ্রুত পাওয়া সম্ভব। এদিকে হজ যাত্রীদের জন্য ঝামেলামুক্ত, সাশ্রয়ী এবং নিরবিচ্ছিন্ন যোগাযোগের সুবিধা নিশ্চিত করতে দেশে প্রথমবারের মতো গ্রামীণ ফোন নিয়ে এসেছে হজ রোমিং সেবা। মোবাইল ব্যালেন্স ব্যবহার করে সহজেই এ সেবা পাবেন তারা। এক সিমেই পুরো হজ যাত্রা, কোনো ঝামেলা নয়, শুধু প্রিয়জনের সঙ্গে নিরবিচ্ছিন্ন যোগাযোগ। গ্রামীণ ফোন হজ রোমিং সেবায় এখন সব আরো সহজ ও সাশ্রয়ী। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। রোমিং, গ্রামীণ ফোন রোমিং মানে বিদেশেও আমাদের একই নম্বরে পাবে। মোবাইল ব্যালেন্স দিয়ে রোমিং চালু করে হজ সফরে কানেক্টেড থাকুন গ্রামীণ ফোন নম্বরে। এবার আন্তর্জাতিক সংবাদ।
নতুন পোপ নির্বাচিত হলেন যুক্তরাষ্ট্রের কার্ডিনাল রবার্ট প্রেভোস্ট। তিনি পরিচিত হবেন পোপ চতুর্দশ লিও নামে। এদিকে রোমান ক্যাথলিক চার্চের ইতিহাসে প্রথমবারের মতো পোপ নির্বাচিত হলেন একজন মার্কিন নাগরিক। নতুন ধর্মগুরু নির্বাচনের খবরে উচ্ছ্বসিত ভ্যাটিকান সহ বিশ্বের খ্রিস্ট ধর্মাবলম্বীরা। আরো জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। ভ্যাটিকানের স্থানীয় সময় বৃহস্পতিবার সিস্টাইন চ্যাপেলের চিমনি দিয়ে সাদা ধোঁয়া উঠলে ইঙ্গিত মেলে 133 জন কার্ডিনাল নির্বাচক নতুন পোপ নির্বাচন করেছেন। প্রায় 70 মিনিট পর ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স ব্যাসিলিকার কেন্দ্রীয় বারান্দায় দেখা মেলে নতুন পোপ লিও চতুর্দশের। নতুন পোপের নাম ঘোষণা করা হয় ঐতিহ্যবাহী লাতিন ভাষায় হাবিমুস পাপাম বা আমাদের পোপ পেয়েছি উচ্চারণের মাধ্যমে। সিস্টাইন চ্যাপেলের ব্যালকনিতে প্রথম ভাষণে নতুন পোপ বলেন, সবার উপর শান্তি বর্ষিত হোক। এ সময় হাজার হাজার মানুষ উপস্থিত ছিলেন সেন্ট পিটার্স স্কয়ারে। 69 বছর বয়সী রবার্ট প্রেভোস্টের জন্ম শিকাগোতে হলেও জীবনের বেশিরভাগ কাটিয়েছেন দক্ষিণ আমেরিকার পেরুতে মিশনারি হিসেবে। বিশ্বের 140 কোটি ক্যাথলিকের নতুন ধর্মগুরু নির্বাচনের খবরে উল্লাস উদযাপন শুরু হয় ভ্যাটিকান সহ বিশ্বের বিভিন্ন দেশে। গত মাসে মারা যান পোপ ফ্রান্সিস। তার আমলেই ক্যাথলিক চার্চে আধুনিক ধারার সূচনা হয়। ফারহিন ইসলাম টুম্পা, এটিএন বাংলা। এবার খেলার খবর। পাকিস্তানে খেলার মাঠে ভারতের ড্রোন হামলার পর পিএসএল খেলতে যাওয়া দুই ক্রিকেটার নাহিদ রানা এবং রিশাদ হোসেনকে ফিরিয়ে আনছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দুই দেশের যুদ্ধ শুরুর পর দুই বাংলাদেশি ক্রিকেটারকে নিয়ে উদ্বেগ বাড়ছিল। এই নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে যোগাযোগ রাখছিল পিসিবি। ক্রিকেটারদের নিরাপত্তার ব্যাপারে পাকিস্তান আশ্বস্ত করলেও শেষ পর্যন্ত পিএসএল শেষ না করে দেশে ফিরে আসতে হচ্ছে বাংলাদেশের দুই ক্রিকেটারকে। ড্রোন হামলার পর পিএসএল এ খেলতে যাওয়া সব বিদেশি ক্রিকেটারের মধ্যেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। শেষ পর্যন্ত পাকিস্তান থেকে সংযুক্ত আরব আমিরাতে এই টুর্নামেন্ট সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছে পিসিবি। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডাক্তার সেলিনা হায়াত আইভি গ্রেফতার। সড়ক অবরোধ এলাকাবাসীর। পুলিশের গাড়ি বহরে ইট পাটকেল নিক্ষেপ। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাতভর প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাও। জুলাই গণ অভ্যুত্থানের ছাত্র জনতা। দাবি না মানা পর্যন্ত আন্দোলনের ঘোষণা। পূর্ণাঙ্গ যুদ্ধের পথে এগুচ্ছে ভারত ও পাকিস্তান। জম্মু, পাঠানকোট, উধমপুর, জয়সলমীরে আক্রমণ ইসলামাবাদের। করাচি, লাহোর, রাওয়ালপিন্ডি, শিরাইকোটে হামলা দিল্লির। এবং রোহিঙ্গাদের ফেরত নিতে মিয়ানমারের তালিকাকে কূটনৈতিক চাল, অভিমত বিশ্লেষকদের। রাখাইনের বর্তমান পরিস্থিতিতে প্রত্যাবাসনের কোনো সম্ভাবনা নেই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।